প্রথম দফার ভোটের আগে আরো কিন্তু 10 দিন বাকি আছে প্রচার করার জন্য। 23 তারিখে ভোট, আগামীকাল 11 তারিখ, মানে একদম কাটায় কাটায় 10 দিন বাকি আছে। তার মধ্যেই কিন্তু বেসামাল হয়ে গিয়েছেন আমাদের পিসিমণি। পিসি মানে খালা, আপু, বিদায়ী মুখ্যমন্ত্রী, কেয়ারটেকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। পিসির বেসামাল হওয়ার পেছনে, সমস্ত হিসেব ওলট পালট হয়ে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, পিসি তো শুরু থেকে, মানে বেশ কয়েক মাস আগে থেকে ইসিআই তার মূল শত্রু, মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার মূল শত্রু, সেটা তিনি একদম সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছিলেন। তার আগে কে আছে, পরে কে আছে, পিছনে কে আছে, পাশে কে আছে, এগুলো তার জানার দরকার নেই। সিপিআইএম, কংগ্রেস, আইএসএফ, নওয়াজুদ্দিন সিদ্দিকী, মানে নওয়াজুদ্দিন না, কি নাম যেন, হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী, মোহাম্মদ সেলিম, শুভেন্দু অধিকারী, তিনি সব ভুলে গিয়েছিলেন। তার কাছে প্রধান শত্রু হয়ে উঠেছিল জ্ঞানেশ কুমার, এবং তিনি এখনো পর্যন্ত কে তার মূল শত্রু সেটা ঠিক করতে পারছেন না। আবার তিনি নতুন করে মামলা করছেন, হামলা করছেন, আবার তিনি বিভিন্ন গ্যাস খাওয়ানো কথা বলছেন। নির্বাচনের পরে যদি বিজেপি ক্ষমতায় আসে আপনারা গ্যাস পাবেন না। আর তার যে জনসভা, তার যে রোড শো, এগুলো তো ভিড় হচ্ছে না, আপনারা দেখছেনই। এরপরে যেটা হয়েছে দেখুন, কেরলে, পন্ডিচেরিতে এবং আসামে ভোট হয়ে গেছে। এইবারে ফুল ক্ষমতা নিয়ে, মানে 100% কনসেন্ট্রেশন নিয়ে পশ্চিমবঙ্গে ঝাঁপিয়ে পড়ছে ভারতীয় জনতা পার্টি। তার সঙ্গে পেছন থেকে ব্যাকআপ দিচ্ছে আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। শতবর্ষ পূর্তি থেকে কিন্তু এটা শুরু হয়েছে। আপনাদের বারবার বলেছি, 2026-এর ভোটে শুধুমাত্র বিজেপি একা লড়ছে না, পেছনে গোটা ক্ষমতা নিয়ে ব্যাকআপ দিচ্ছে আরএসএস, বুঝলেন তো। মানে এই যে আপনারা দেখছেন, নরেন্দ্র মোদী গতকালকে হলদিয়ায়, আসানসোলে, সিউড়িতে সভা করে গেলেন, আবার তিনি কালকে আসছেন কৃষ্ণনগরে। আর অমিত শাহ তো বলেই দিয়েছেন তিনি টানা থাকবেন এখানে, 15 দিন টানা থাকবেন, মানে প্রথম দফার ভোট পর্যন্ত তিনি রাজ্যেই থাকবেন। আপনাদের যখন একবার বলেছিলাম যে অমিত শাহ এখানে ঘাঁটি গাড়বেন, তখন অনেকে সংশয় প্রকাশ করেছিলেন। আজকে অমিত শাহ কি করেছেন, সংকল্পপত্র প্রকাশ করেছেন। সেই সংকল্পপত্রে তিনি পরিষ্কার করে ঘোষণা করে দিয়েছেন যে মহিলাদের প্রত্যেককে প্রতি মাসে 3000 টাকা করে দেওয়া হবে। যারা এখনো পর্যন্ত চাকরি পাননি, অর্থাৎ বেকার ভাতা 3000 টাকা প্রত্যেক যুবককে, যুবতীকে দেওয়া হবে। অন্যান্য সমস্ত যে সমস্ত সরকারি প্রকল্প রয়েছে, সেই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হবে। যারা এই সীমাহীন চুরির ফলে, শাসক বা তৃণমূল কংগ্রেসের ফেরেববাজির ফলে যারা তাদের বয়স বেড়ে গেছে, সরকারি চাকরিতে বসতে পারবে না, তাদের বয়স 5 বছর পর্যন্ত ছাড় দেওয়া হবে। এছাড়াও ইউনিফর্ম সিভিল কোড হবে, অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি হবে। সব মিলিয়ে নাজেহাল অবস্থা হয়ে গেছে, বেসামাল অবস্থা হয়ে গেছে পিসির। এবং দেখুন, বেসামাল হওয়ার আর একটা বড় কারণ হচ্ছে, পিসির দল তৃণমূল কংগ্রেস বিভিন্ন কেন্দ্রে কিন্তু ডামি প্রার্থী দিয়েছিল। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা কোথার থেকে শুভেন্দু অধিকারী নামে একজনকে খুঁজে আনা হয়েছিল, তিনি তো বেঁকে বসেছেন। তিনি বলছেন না, আমি প্রতিদ্বন্দ্বিতা করব না, আমি মনোনয়ন প্রত্যাহার করে নেব। এছাড়াও বিভিন্ন জায়গায় বিজেপির বেছে বেছে বিজেপির যে সমস্ত নাম রয়েছে, উদাহরণ তো আপনারা জানেন, বরানগরে সজল ঘোষ, সজল ঘোষের বিরুদ্ধে 2-3 জন সজল ঘোষকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারা প্রায় প্রত্যেকেই বলছেন যে না, আমরা চাই না, আমরা এইভাবে চুরি করে, ফেরেববাজি করে, বদমাইশি করে আমরা ভোট কাটতে চাই না, বুঝলেন তো। সেই দামি ক্যান্ডিডেটরা তারা কিন্তু প্রত্যাহার করার কথা ঘোষণা করছেন। এমনকি দলের মধ্যে, পিসির দলের মধ্যে, তৃণমূলের মধ্যে যে প্রার্থীরা রয়েছেন, তারা অনেকে বুঝে যাচ্ছেন যে এবারে কোনোভাবে হবে না, এই পরিস্থিতি, এই মেঘ কাটবে না। অনেকেই বলছেন না, আমি প্রতিদ্বন্দ্বিতা করব না। উদাহরণ, কৃষ্ণনগর উত্তরে অভিনব ভট্টাচার্য বলে একজন প্রার্থীর নাম তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছিল। তার জায়গায় আবার নতুন করে একজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, সোমনাথ দত্ত। দেখুন, যিনি অভিনব বাবু, তিনি যে মনোনয়নটা জমা দিয়েছিলেন সেটা কিন্তু গ্র্যান্টেড। তারপরে হঠাৎ করে তৃণমূলের কি কারণে মনে হয়েছে তৃণমূলই বলতে পারবে, তবে একটা রটনা রটিয়ে দেওয়া হয়েছে যে কোনো একটা আইনগতভাবে স্কুটিনিতে নাকি আটকে যাবে। ওগুলো ফালতু কথা। মূল কথাটা হচ্ছে, পিসির প্রতি যে আনুগত্য, যে প্রেম, যে ভালোবাসা বা যে আস্থা, যে বিশ্বাস, সেখানে টাল খেয়ে গেছে। পিসির কাছে আর কেউ থাকতে চাইছে না। এমনকি প্রকৃতিও বিরূপ হয়েছে পিসির প্রতি। এভাবে যে এখন তো ঝড় বৃষ্টির সময়, কালবৈশাখীর সময়, এবং কালবৈশাখী হলে পিসি ভয় পাচ্ছেন তার হেলিকপ্টার নিয়ে উঠতে। হেলিকপ্টারের যারা চালাচ্ছেন তারা বলছেন না না, এর মধ্যে আমরা যেতে পারবো না, ফলে পিসিকে গাড়িতে করে যেতে হচ্ছে। এ এক মহা বিপত্তি শুরু হয়েছে। এবং এই যে লোক না হওয়া, সেটা কিন্তু বিরাট ভাবাচ্ছে পিসিকে, বিরাট ভাবাচ্ছে।
বিরাট ভাবানো শুধু নয়, আর যেটা পিসির কাছে এখনো পর্যন্ত বেশ কিছু পুলিশ অফিসার দেখবেন, পিসির যে রোড শো হয় সেখানে সাদা পোশাকে প্রচুর পুলিশ থাকেন, মানে প্রাক্তন ডিজি থেকে শুরু করে অনেকেই থাকেন। তো তারা যে রিপোর্টটা দিচ্ছে যে পন্ডিচেরি, কেরল এবং আসামে ভোটের পরে গোটা একদম শক্তিটাকে বিজেপি একদম পূর্ণ শক্তিতে পশ্চিমবঙ্গে তারা কিন্তু শুরু করে দেবে। আর ইসিআই কি করছে? ইসিআই কিন্তু চুপচাপ বসে নেই, যা যা অভিযোগ যাচ্ছে একদম তুরন্ত গতিতে খতিয়ে দেখে, এই তো আজকে সকালেই আমরা যে কয়েকটা অর্ডার পেলাম, দেখতে পেলাম যে একদম ভুরি ভুরি, মানে 81 জন আইসি, থানার আইসি কে তাদেরকে বদলি করা শুধু না, তাদেরকে বলে দেওয়া হলো পরিষ্কারভাবে যে কোনো ভোটের কাজে লাগানো যাবে না। এসআই মানে ওসি র্যাঙ্কে যারা রয়েছেন 19 জন এসআই, তারপরে 49 জন এসআই থানার বাইরে তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো, বদলি করা হলো। মানে ভোটের কোনো কাজে এই যে পিসি অনুগামী যে পুলিশ অফিসাররা, এর আগে থেকে তো আপনারা দেখেছেন কিভাবে কার্পেট বম্বিং শুরু করেছিল ইসিআইতে এই সমস্ত অভিযোগ জানাতে গিয়ে সেখানে ঘাড় ধাক্কা প্রায় খেতে খেতে বেঁচে ফিরতে হয়েছে তৃণমূলের প্রতিনিধি দলকে, যারা অবাঙালি প্রতিনিধি দল। যদিও তৃণমূল বারবার বলে থাকে বাঙালি 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 অস্মিতা, কিন্তু এখন আর বলছে না। তার কারণটা হচ্ছে এই যে কয়েকদিন আগে, দিন দুয়েক আগে দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গিয়েছিল যে প্রতিনিধি দলটা, সেখানে কারা ছিল? সেখানে সব অবাঙালি, সাকেত গোখলে, তারপরে সাগরিকা ঘোষ, তারপরে নতুন যিনি এখন সাংসদ হয়েছেন রাজ্যসভার মেনকা গুরুস্বামী বা ডেরেক ওব্রায়েন, সবাই অবাঙালি। ডেরেক তবু দু একটা বাংলা শব্দ বলতে পারেন, আর কেউ কিচ্ছু বলতে পারেন না। তারা বেরিয়ে এসে আবার বলছেন যে আমাদেরকে বলেছে গেট লস্ট, গেট আউট, মানে লজ্জাও নেই। আর সবচেয়ে যেটা ভয়ের ব্যাপার, দেখুন অমিত শাহ আজকে তিনি সংকল্পপত্র প্রকাশ করে তিনি খড়গপুরে রোড শো করলেন, তিনি দেবরাতে গিয়ে জনসভা করলেন, তারপরে আবার আগামীকালকে যাচ্ছেন বাঁকুড়াতে, আগামীকাল সকালে। তো সব মিলিয়ে যা যা শুরু হয়েছে, ওদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি চলে গেছেন উত্তরবঙ্গে। মানে প্রথম দফার যে 23 তারিখে যে ভোটটা হওয়ার কথা, তার আগে অনেকে সংশয় প্রকাশ করেছিলেন, ভাই কি হচ্ছে, হাওয়া উঠছে না। এই আগামী 10 দিনের দিকে আপনারা একটু খেয়াল রাখুন। দেখুন কার্পেট বম্বিং সত্যিকারের কাকে বলে, না হলে এত ভুলভাল বকতে শুরু করে। আপনারা দেখছেন না, তৃণমূলের প্রচারে লোক হচ্ছে না বলে নাইজেরিয়ান লোককে ভাড়া করে আনতে হচ্ছে। নাইজেরিয়ান যারা ভারতের নাগরিকও নয়, তাদেরকে জোর করে টাকা পয়সা দিয়ে ভুল বুঝিয়ে এমন ভাবে আনা হয়েছে, একটা চিত্তাকর্ষক ব্যাপার তৈরি করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেটা পুরোপুরি বেআইনি। ভোটের প্রচারে বিদেশি নাগরিকরা কেন নাচানাচি করবেন? তারা ওইভাবে নাচছেন, আর প্রার্থী সেখানে পাখা লাগিয়ে দিয়েছেন ম্যাটাডোরে, মানে যা তা চলছে আর কি। প্রচারেও লোক নেই, জনসভায় লোক নেই, ফাঁকা চেয়ার, সব মিলিয়ে একটা অদ্ভুত বেসামাল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। আর যেটা শুরুতেই আমরা বলছিলাম যে হুমায়ুন কবির, যিনি পিসির দলেরই প্রাক্তন বিধায়ক, এখন তিনি আম জনতা উন্নয়ন পার্টি বলে যে নতুন দলটি ঘোষণা করেছেন, তার সঙ্গে আসাদুদ্দিন ওয়েসি, AIMIM এর যে জোট হয়েছিল, একটা ভিডিও রিলিজ করে তৃণমূল কংগ্রেস, একদম তৃণমূল ভবন থেকে তাদের নেতারা রিলিজ করেন। তারা দাবি করেন যে সেটা জেনুইন, তবে আস্তে আস্তে করে কথাবার্তা বলে এবং বিভিন্নভাবে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে যা জানতে পাচ্ছি যে এটা AI দিয়ে তৈরি করা, এবং পিসির যে সমীক্ষক সংস্থা আইপ্যাক তাদেরই মস্তিষ্ক প্রসূত। তো এরপরে তৃণমূল যেটা আশা করেছিল, পিসি যেটা আশা করেছিলেন যে মুসলমানরা বোধহয় এবার হুমায়ুন কবিরের থেকে মুখ ফিরিয়ে নেবেন, সেটা কিন্তু হচ্ছে না। আপনারা ভালো করে দেখুন যে হুমায়ুন কবিরের যে ভিডিওটা প্রকাশ করা হলো, তার 24 ঘন্টা যেতে না যেতে তিনি যখন বীরভূমে রোড শো করতে গেছেন, সভা করতে গেছেন, আগের চেয়ে উন্মাদনা আরো বেশি করে বেড়ে গেছে। তার মানেটা কি দাঁড়ালো? পিসির যা যা প্রত্যাশা, যা যা স্বপ্ন, সেটা কিন্তু পুরোপুরি মাঠে মারা যাচ্ছে। মানে পিসির পাশে মুসলিমরা ছিল না বলে খবর ছিল, তারপরে এই যে ভিডিওটা প্রকাশ করা হলো, এবং এরপরে দেখা গেল যে পিসির যা যা আকাঙ্ক্ষা সেটা পূরণ হওয়া তো দূরের কথা, মুসলিমরা উল্টে আরো বেশি করে ভিড় বাড়াতে শুরু করলেন। আর সবচেয়ে বেশি ক্ষতিটা করে দিয়েছে পিসির ভবানীপুরের যে লোকাল নেতারা, বুঝলেন তো? সেখানে একটা হিন্দুদের আশ্রম ছিল, সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আশ্রম। তারা সেখানে গীতা বিলি করছিলেন, তারা সনাতন ধর্মের প্রচার করছিলেন। এবারে পিসির অনুগামীরা, পিসির লেঠেল বাহিনী, গুন্ডারা, দুষ্কৃতীরা গিয়ে সাধু সন্তদের উপরে আক্রমণ করেছে। তারা এবারে প্রকাশ্যে বিবৃতি দিতে শুরু করেছেন যে হিন্দুরা সত্যি সত্যি যে কতটা বিপন্ন, এবং এটা নিয়ে বিজেপির যিনি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি তো নন্দীগ্রামেও প্রতিদ্বন্দ্বিতা করছেন, ভবানীপুরেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো তার কাছে ভিডিও এভিডেন্স যখন পৌঁছে গেল, তারা সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে বলতে শুরু করলেন, প্রচার করতে শুরু করলেন। সবচেয়ে বেশি ড্যামেজটা কিন্তু পিসির লোকেরাই, পিসির চারিদিকের লোকেরাই, পিসির ভালো করতে গিয়ে
এমন করে ঘেঁটে দিচ্ছে, যার ফলেই আমরা বলতে বাধ্য হচ্ছি এবং দাবি করছি, এবং আপনারাও নিশ্চয়ই এটা আস্তে আস্তে করে বুঝতে পারছেন যে পিসির হাল কিন্তু ভালো না। এই যে চারিদিকে আপনারা স্কুলে, কলেজে, দোকানে, চায়ের দোকানে, বাজারে শুনছেন না যে কি বুঝছেন অবস্থা, কি বুঝছেন, পিসি পুরোপুরি বেসামাল হয়ে গেছে, আর তিনি রিকভার করতে পারবেন না। ঝড় বাদলের মধ্যে ওই বৃষ্টিতে ছাতা নিয়ে আমরা যখন বেরোই, ঝড় হলে কি হয়, ছাতাটা উল্টে যায়, পিসির ছাতাটা কিন্তু উল্টে গেছে। সবাই ভালো থাকবেন, আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন, এবং অবশ্যই আপনারা বেল বাটনে প্রেস করলে নোটিফিকেশন গুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।